তো নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে আমরা শিখব অনুসর্গ কি। ঠিক আছে, অনুসর্গের অবস্থান কি হয়, অনুসর্গ প্রয়োগ কি, অনুসর্গ মনে রাখার উপায় কি, একদম খুব সংক্ষেপে আমরা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং অনুসর্গ এবং বিভক্তি, ক্লিয়ার, অনুসর্গ এবং বিভক্তির মধ্যে পার্থক্য কি এটাও আমরা আপনাদেরকে বুঝিয়ে দেব। তো দেখুন, প্রথমে যদি বলি তাহলে বলবো অনুসর্গটা কি। তো অনুসর্গ হচ্ছে এক ধরনের একটা অব্যয় পদ। অনুসর্গটা কি? অনুসর্গ হচ্ছে এক ধরনের অব্যয় পদ, এটা মাথায় রাখবো। পদের মধ্যে বিভিন্ন আমরা যে বাক্যে ব্যবহৃত যতগুলা এই যে যেমন এরা, স্বাধীন শব্দ, অর্থাৎ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই কিন্তু এক একটা পদ, যেটা আমরা জানি। তো অনুসর্গটা হচ্ছে এক প্রকারের অব্যয় পদ এবং এরা স্বাধীন শব্দ। অনুসর্গ বলতে একটা স্বাধীন শব্দকে বোঝায়। কোনো কোনো সময় অনুসর্গ আবার বিভক্তির হয়েও কাজ করে। কোনো সময় অনুসর্গটা বিভক্তির হয়েও কাজ করে। তো বিভক্তি এবং অনুসর্গের মধ্যে একটা পার্থক্য আছে, পার্থক্যটাও আমরা আজকের ক্লাসে দেখব। তো আমরা ডেফিনেশন যদি বলি তাহলে আমরা কি বুঝলাম, যে অনুসর্গ হচ্ছে এক ধরনের স্বাধীন শব্দ, এরা বিভক্তির মতো কাজ করে। যেমন একটা, এই দেখুন এখানে দেওয়া হচ্ছে স্বপ্ন দিয়ে। তো স্বপ্ন দিয়েকে যদি আমরা ভাঙি তাহলে আমরা বলবো স্বপ্ন প্লাস দিয়ে। এই দিয়েটা হচ্ছে কি? দিয়েটা হচ্ছে এক ধরনের অনুসর্গ এবং অনুসর্গটা মূল শব্দের শেষে বসে। মূল যেটা শব্দ থাকবে শব্দের শেষে বসবে, প্রথমে বসে না। মূল শব্দের শেষে যে শব্দটা বসে, যে পদটা বসে, এটা হচ্ছে আমাদের কি? অনুসর্গ। ক্লিয়ার? পরবর্তী স্লাইডে আমরা যাব। যেমন ধরুন, দেখুন একটা বিশেষ্য পদ আপনার দেওয়া থাকলো কিংবা একটা সর্বনাম পদ দেওয়া থাকলো। তো বিশেষ্য পদ এবং সর্বনাম পদের ঠিক পরে যে শব্দটা থাকবে এটা অনুসর্গ হিসাবে ব্যবহার হবে। তো সবসময় অনুসর্গ নাও থাকতে পারে, কিন্তু অনুসর্গ যেখানে থাকবে তার প্রথমে কিন্তু বিশেষ্য বা সর্বনাম পদ থাকবে। ঠিক আছে? এবং অনুসর্গটা কি? সর্বদা শব্দের পরে বসে। অনুসর্গটা কোথায় বসে? সবসময় শব্দের পরে বসবে, এটা আমরা দেখব। যেমন মাথার উপরে, এই যে মাথা, মাথার হচ্ছে একটা শব্দ, আর উপরে এটা হচ্ছে তার একটা অবস্থান। মাথার উপরে মানে একটা অবস্থান বোঝাচ্ছে। তো উপরে মানে কি? পরে বোঝাচ্ছে। যেহেতু পরে বোঝাচ্ছে, যেমন আপ, আপ মানে কি? আপ মানে হচ্ছে উপরে। তো এই ডাউন মানে কি? ডাউন হচ্ছে মানে কি? নিচে। তো এই যে সকল শব্দগুলা মানে মূল শব্দ কিংবা বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে, এই শব্দগুলাকে আমরা অনুসর্গ বলে থাকি। ক্লিয়ারলি আমরা বুঝব। যেমন উপসর্গ এবং অনুসর্গের মধ্যে যদি পার্থক্য দেখি, উপসর্গ হচ্ছে যেটাকে বলা হয় প্রেফিক্স, অর্থাৎ শব্দের আগে বসবে। উপশব্দটা মূল শব্দের আগে বসে। যেমন এখানে মূল শব্দ হচ্ছে হার, হারের আগে প্রটা ব্যবহৃত হচ্ছে, সুতরাং দ্যাট ইজ কল প্রহার। ক্লিয়ার? এটা হচ্ছে প্রহার। উপসর্গ কি হয়? শব্দের আগে বসে। এবং অনুসর্গ সবসময় কি হবে? শব্দের পরে বসবে। যেমন দুঃখের পরে সুখ, এই যে দুঃখের, এটা হচ্ছে আমাদের মূল শব্দ, শব্দের পরে যেটা বসলো এটা হচ্ছে পরে। এই পরেটা হচ্ছে আমাদের কি? এখানে একটা অনুসর্গ। এখানে একটা কথা আমরা মাথায় রাখবো, উপসর্গ আগে বসবে এবং অনুসর্গ পরে বসবে। একদম একদম লাস্টে আমি দেখাবো বোনাস পয়েন্ট, যে দেখা মাত্র আমরা চিনব কি করে যেটা অনুসর্গ কিনা না। তো বাক্যে এদের কাজ কি, অনুসর্গের কাজ কি যদি প্রশ্ন আসে তাহলে আমরা বলবো অনুসর্গ সময় কিংবা স্থান বোঝাতে অনুসর্গ ব্যবহার হয়। যেমন সময়, কোন সময়? সন্ধ্যার পরে। কোন সময়? সন্ধ্যার পরে। এই যে পরে, পরে দিয়ে আমরা একটা সময় বোঝাতে পেরেছি। ঠিক আছে? যেমন মাথার উপরে, কোথায়? মাথার উপরে, এটা স্থান বোঝাচ্ছে। তুলনা করতে, যেমন যদি বলি তোমার চেয়ে ভালো, তো এখানে দেখুন তুলনা করতে হচ্ছে, তোমার সঙ্গে তুলনা করা হচ্ছে। তো তুলনাটা কে করছে? চেয়ে নামক যে শব্দটা করেছে, চেয়ে, ওই চেয়েটা কি? আমাদের তুলনা করছে। সুতরাং অনুসর্গের কাজ হচ্ছে এখানে কি? সম্পর্ক স্থাপন করবে। বা তুলনা করতে আমরা যে শব্দটা ব্যবহার করেছি, যেমন চেয়ে, তোমার হচ্ছে মূল শব্দ আর চেয়ে হচ্ছে একটা অনুসর্গ। তো তুলনা করতে আমরা অনুসর্গ ব্যবহার করতে পারি। বা উৎস নির্দেশ করতে, যেমন ধরুন গাছ থেকে পাতা, কোথা থেকে পাতা? গাছ থেকে পাতা, একটা উৎস পেলাম। এই যে থেকেটা হচ্ছে আমাদের কি? একটা অনুসর্গ। মূল শব্দটা কি? মূল শব্দটা হচ্ছে আমাদের গাছ, এবং গাছের পরে একটা শব্দ আছে যার নাম হচ্ছে থেকে, এটা হচ্ছে স্বাধীন শব্দ। তো এই শব্দটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে এক ধরনের অনুসর্গ। ক্লিয়ার?
এখানে দেখো আরও কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন গাছ থেকে ফল পড়ে, এই যে থেকেটা হচ্ছে একটা অনুসর্গ। শহরের বাইরে, এই যে বাইরে এটা হচ্ছে মূল শব্দ হচ্ছে শহর, শহরের বাইরে এটা শহরের পরে ব্যবহৃত হচ্ছে বাইরে, তো বাইরেটা হচ্ছে আমাদের কি এখানে একটা অনুসর্গ। রামের চেয়ে শ্যাম বড়, দেখুন তুলনা বোঝাচ্ছে, তো তুলনা চেয়ে নামক শব্দ দিয়ে তুলনা বোঝাচ্ছে, তার মানে চেয়েটা হচ্ছে আমাদের কি এক ধরনের অনুসর্গ। ক্লিয়ার? যেমন কলম দিয়ে লিখি, কলম দিয়ে লিখি, এখানে কলম হচ্ছে মূল শব্দ, তারপরে তার ব্যবহার বোঝাচ্ছে, তোমাকে দিয়ে হবে না, শিক্ষক কর্তৃক এই নিয়ম, এই যে দ্বারা দিয়ে কর্তৃক এই সবগুলা হচ্ছে এক একটা কি অনুসর্গ। তারপর আরও কিছু অনুসর্গ আছে, যেমন মাঝে, কাছে, প্রতি, এগুলা স্থান কিংবা দিক নির্দেশ আমাদের বোঝায়, লোকেশন বা ডাইরেকশন বোঝায়। যেমন বনের মাঝে, কোথায় আছে? বনের মাঝে আছে, তো মাঝেটা একটা অনুসর্গ। ঘরের ভিতরে, কোথায়? ঘরের ভিতরে, এটা স্থান বোঝাচ্ছে, আগে বলেছিলাম। তো এটা হচ্ছে কি আমাদের ভিতরেটা হচ্ছে আমাদের স্থান এবং দিকগতভাবে এটা অনুসর্গ বোঝাচ্ছে। সূর্যের পানে, পানে মানে কি? সূর্যের প্রতি বা সূর্যের দিকে, তো এটা হচ্ছে আমাদের কি ডাইরেকশনের দিক দিয়ে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের কি অনুসর্গ। প্রশ্ন অনেক ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, সেটা মাথায় রাখবো। এখানে বিভক্তিহীন কিছু আছে এবং বিভক্তিযুক্ত কিছু থাকতে পারে। এটা বিভক্তিহীন যেটা হচ্ছে শব্দের পরে বসে, শব্দের পরে বসে, যেমন হাত দিয়ে, এখানে দিয়েটা হচ্ছে একটা কি আমাদের অনুসর্গ। তারপর শব্দের শেষে বা যদি থাকে, যেমন আমার কাছে, এখানে দেখুন কাছে আছে, তো এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে বিভক্তি। তো আরও সিম্পল নিয়ম আমরা যদি বুঝি, এটা বিভক্তি নাকি অনুসর্গ, যদি আমরা কোথাও বিভক্তি বা অনুসর্গ নিয়ে আমার কনফিউশন থাকে, তো এখানে আমরা পার্থক্য বুঝবো কী করে? একদম ক্লিয়ারলি দেখুন পার্থক্য বুঝবো কী করে। যেমন একটা শব্দ দেওয়া হচ্ছে হাতকে, আমরা আগে যখন অনুসর্গ ডেফিনেশন বলেছিলাম তখন বলেছিলাম যে অনুসর্গ একটা স্বাধীন শব্দ, মানে একটা নির্দিষ্ট একটা শব্দ। এবার দেখুন এখানে যদি বলি হাত কে, তো এই যে কে যে শব্দটা, এটা দেখুন হাতের সঙ্গে মিশে আছে, মানে একসঙ্গে মিশে গেছে, প্লাস হয়, অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এই যেহেতু সে অ্যাডজাস্ট হয়ে গেছে, হাতের সঙ্গে মিশে আছে, তার মানে এটা হচ্ছে একটা বিভক্তি। আর যদি বলি হাত দিয়ে, এখানে দেখুন হাত দিয়ে, দিয়েটা একটা সম্পূর্ণ সেপারেট শব্দ, শব্দ থেকে আলাদা রয়েছে, যেটা শব্দ থেকে আলাদা রয়েছে বা একটা স্বতন্ত্র শব্দ, সম্পূর্ণরূপে আলাদা, সে যেটা আলাদা থাকবে এটা হচ্ছে শব্দের পরে থাকবে, ঠিক আছে? এটাও কিন্তু শব্দের পরে আছে, এটা ক্লিয়ার কনফিউশন। বিভক্তিও কিন্তু শব্দের পরে থাকে, কিন্তু শব্দের সঙ্গে সেটা কি থাকবে? মিশে থাকবে। আর অনুসর্গ শব্দের সঙ্গে মিশে থাকবে না, শব্দ থেকে কি থাকবে? আলাদা থাকবে। ঠিক আছে, বোঝা গেল? তারপরে স্লাইড, অনুসর্গ মনে রাখার যদি টেকনিক আমরা দেখি, এটা শব্দের পর আছে কি? ইয়েস, তাহলে এটা অনুসর্গ। এটার আলাদা একটা অর্থ আছে কি? ইয়েস, তার মানে এটা অনুসর্গ। এটাকে যদি সরিয়ে নেই, যেটা শব্দ, যেমন তোমাকে, তোমার চেয়ে আমি ভালো, এখানে চেয়েটা যদি সরিয়ে নিই তাহলে অর্থটা পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ স্যার, তোমার আমার ভালো, অর্থটা পরিবর্তন হয়ে গেছে, অর্থের সঠিক অর্থ আমরা বুঝতে পারছি না, সরিয়ে নিলে বাক্যের অর্থটা নষ্ট হয়ে যাবে, ইয়েস নষ্ট হয়ে যাবে। তো এই সবগুলোর উত্তর যখন ইয়েস হয়ে যাবে তখন এটা হচ্ছে একটা অনুসর্গ। শব্দের পরে আছে ইয়েস, আলাদা তার একটা অর্থ আছে ইয়েস, এটা যদি সরিয়ে নিই তাহলে তার অর্থটা নষ্ট হয়ে যাবে, এটাও ইয়েস। তার মানে এই যে শব্দটা এটা হচ্ছে কি আমাদের অনুসর্গ। এই ধরনের আপনারা মনে রাখতে পারেন। যেমন ধরুন বৃষ্টির জন্য খেলা বন্ধ, খেলা বন্ধ হচ্ছে, তো এই যে জন্য, এখানে তোমার চেয়ে আমি বড়, তুলনা বোঝাচ্ছে। বাড়ি থেকে নদী দেখা যায়, এখানে উৎস বা স্থান বোঝাচ্ছে, উৎস বোঝাচ্ছে বাড়ি থেকে নদী, কোথা থেকে। তো এই যে জন্য, চেয়ে, থেকে, এইগুলো হচ্ছে এক একটা কি আমাদের অনুসর্গ। ক্লিয়ার? যেটা মূল শব্দের পরে বসছে। সচরাচর আমরা ব্যবহৃত করি কিছু অনুসর্গ, যেগুলো আমরা পরীক্ষায় দেখতে পাই, এই শব্দগুলো মনে রাখবেন। প্রতি, বিনা, শনে, শনে মানে সঙ্গে আর কি, সহ, সহ মানে সহিতে, অবধি, পানে, পানে মানে প্রতি, বাবদ, হেতু, মাঝারে, মাঝারে মানে মাঝে, মধ্যে, তরে, বনাম, বনাম মানে পার্থক্য। এই শব্দগুলা সচরাচর আমাদের অনুসর্গ হিসাবে ব্যবহৃত হয়। যদি কোনো বাক্যে এই শব্দগুলো দেখতে পাই তাহলে চট করে ধরে নেবেন যে এইগুলা হচ্ছে এক একটা কি অনুসর্গ। এটা স্ক্রিনশট করে রাখতে পারেন, কাজে আসবে। তারপর একদম লাস্ট যেটা আমরা শর্ট ট্রিক্স যেটা আমরা বলে থাকি, ইংলিশে দেখুন, ইংরেজিতে আমরা বলে থাকি যে প্রিপোজিশন, আপনারা সবই তো নাম শুনেছেন প্রিপোজিশন। তো যখনই আপনারা ইংলিশে প্রিপোজিশন নাম শুনেছেন, তো এই প্রিপোজিশনের বাংলা যে অর্থগুলো থাকবে এইগুলোই হচ্ছে কি এক একটা অনুসর্গ, একটু মাথায় রাখবেন।
প্রিপোজিশনের বাংলা যে অর্থগুলো থাকবে এইগুলো হচ্ছে এক একটা অনুসর্গ। যেমন ধরুন আফটার, আফটার হচ্ছে একটা প্রিপোজিশন। তো আফটারের যদি বাংলা করি তাহলে কি হবে? পর কিংবা পরে। তো এখানে পর বা পরে যাই হোক না কেন, এটা হচ্ছে একটা কি অনুসর্গ। ফর, ফরটা হচ্ছে কি একটা প্রিপোজিশন। ফরের যদি বাংলা করি তাহলে জন্য হবে, নিমিত্ত হবে। তো এইগুলা হচ্ছে এক একটা কি অনুসর্গ। যেমন ইন, ইন মানে কি মধ্যে, মাঝে কিংবা মাঝারে। এই সবগুলা হচ্ছে, ইনটা হচ্ছে একটা প্রিপোজিশন, তার বাংলা করে আমরা যে অর্থগুলো পেলাম এই সবগুলো হচ্ছে এক একটা অনুসর্গ। যেমন উইথ, উইথ হচ্ছে একটা প্রিপোজিশন। তো সহিত, সাথে কিংবা সঙ্গে, এই ধরনের অনেকগুলা প্রিপোজিশন আছে। তো এই প্রিপোজিশনের সহজ যে বাংলাটা হবে এটা হবে আমাদের অনুসর্গ। ক্লিয়ার? তো আশা করি আপনারা অনুসর্গ সম্বন্ধে সম্পূর্ণ আপনারা ক্লিয়ার ধারণা আপনাদের হয়ে গেছে। তো এই ধরনের শর্ট ট্রিক্স আমরা আপনাদের প্রতিনিয়ত দিয়ে যাব। সুতরাং নতুন হয়ে থাকলে চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, এবং কোন টপিক পরবর্তীতে আপনারা চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা সঙ্গে সঙ্গে আপনাদের ক্লাসটা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ।